আসসালামু আলাইকুম। আমার বাইক ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যাত্রা শুরু করেছি ধানমন্ডি ৩২ থেকে, যদিও সেই রাস্তাটা আমি আমার ভিডিওতে রাখিনি। এখান থেকে আমার বাসার দূরত্ব বা শরীয়তপুরের দূরত্ব ১০০ কিলোমিটারের কাছাকাছি হবে। তবে এক্সপ্রেসওয়ে থাকার কারণে এখন সময় খুবই কম লাগে। আবার পদ্মা ব্রিজ থাকার কারণেও সময়টা অনেক রিডিউস হয়ে আসছে যাওয়ার জন্য, এবং রাস্তাটাও অসাধারণ, যার কারণে সময় এখন আর খুব বেশি লাগেও না। আর জ্যাম ট্যামের কারণে যদি সময় এখন লাগেও, তাহলে আগের মতো সেই বোরিং বা বিরক্ত লাগে না, মোটামুটি ভালোই লাগে। এক্সপ্রেসওয়ে বাইক রাইড করার মজাই আলাদা, বিকজ সুপার স্মুথ রাস্তা, চারপাশে খোলা প্রকৃতি আর মাথার উপরে নীল আকাশ। এক কথায় বাইকারদের স্বপ্নের রোড। তবে এক্সপ্রেসওয়েতে বাইক চালানোর কিছু পূর্ব শর্ত আছে, যেমন আপনার কাগজপত্র ঠিক রাখা, লেফট রাইটের ইন্ডিকেটর ঠিকভাবে ব্যবহার করা, এবং আপনি সাইড দিবেন, সাইড নেবেন, এগুলো খুবই কেয়ারফুলি নেওয়া উচিত বা দেওয়া উচিত। এই কথা বলতে বলতে আমি একটু ভুল করে ফেলছিলাম, ভুল করে টোল প্লাজার দিকে চলে এসেছি। বাট এইভাবে টোল প্লাজায় বাইকারদের যাওয়া নিষেধ। পিছনে একটি রাস্তা বাম দিকে চলে গেছে, ওই রাস্তা ব্যবহার করে বাইকারদের টোল প্লাজায় যেতে হয়। যদিও আমি জানি, রেগুলারই শরীয়তপুরে যাই এইভাবে, বাট কথা বলতে বলতে ভুলে গেছিলাম। তো পরে বাইকটি ঘুরিয়ে আবার এদিক দিয়ে যায় টোল প্লাজার দিকে যাওয়ার চেষ্টা করতেছি, বাট এখানে একটু জ্যাম লেগে গেছে। কিছু কিছু গাড়ি এসে এখানে দাঁড়ায়, যাত্রী নামায়। যাদের বাসা মাওয়া এই সাইডে আছে, তারা এই সমস্ত লোকাল গাড়িগুলোতে আসে। এই গাড়িগুলো সাধারণত বা সম্ভবত আমার মনে হয় ফরিদপুর, ভাঙা, শিবচর, শরীয়তপুরে জাজিরা, টিএনটির মোড়, এই পর্যন্ত যে গাড়িগুলো যায়, এগুলো বেশিরভাগই লোকাল গাড়ি হয়। কারণ এই যাত্রাটা খুবই ছোট একটা যাত্রা, ৫০-৬০ কিলোমিটারের, যার কারণে এগুলো লোকালই হয়, এবং লোকাল যাত্রী সবাই উঠে এটায়। এই তো আমরা যাচ্ছি এখন বাইক লেনের দিকে। ওই যে দূরে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এটাই মূলত বাইক লেন বা মোটরসাইকেল লেন। এই লেন দিয়েই টোল প্লাজায় যেতে হয় মোটরসাইকেল ব্যবহারকারীদের। ওই রাস্তাটা দিয়ে, যেখান দিয়ে দেখতেছেন বাস বা গাড়ি যাচ্ছে, এখান দিয়ে মোটরসাইকেল যাওয়া নিষেধ। তো এই তো যাচ্ছি টোল প্লাজার দিকে। টোল পরিশোধ করে তারপরে ব্রিজ পার হয়ে বাম দিকে চলে গেলে আমার বাসা, শরীয়তপুরের দিকে চলে যাব। এই তো কাছাকাছি চলে আসছি। এখানে সাধারণত টোলের জন্য একটু ওয়েট করতে হইতে পারে, কারণ একটু দেখতেছি ৫-৭টা মোটরসাইকেল আমার আগে আছে। আলহামদুলিল্লাহ, বলতে বলতেই আমার সিরিয়াল চলে আসছে টোল পরিশোধ করার। তো একটু সামনে আগায় গিয়া দায়িত্বরত অফিসারকে টোলের সমপরিমাণ টাকা পরিশোধ করলাম। পাশে সিকিউরিটি গার্ড আমাকে কিছু একটা জিজ্ঞেস করতেছিল, আমি খুব ভালো করে সম্ভবত শুনি নাই অথবা খেয়াল করি নাই। দেখতে দেখতে পদ্মা সেতুর খুব কাছে চলে আসছি। ওই তো দেখা যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতুর উপর দিয়ে যখন বাইক রাইড করে যাচ্ছিলাম, মনে হচ্ছিল বাংলাদেশ কত দূর এগিয়ে গিয়েছে। এমন সুন্দর রাস্তা, এত সুন্দর ব্রিজের উপর দিয়ে বাইক চালানোটা আসলে আমার জন্য খুব গর্বের বিষয়। আরও একটা মজার ব্যাপার শেয়ার করি, যে আমি শরীয়তপুরের নাগরিক বা শরীয়তপুরের বাসী হিসাবে এই পদ্মা সেতুকে খুবই গর্বিত। আগে
কত যে কষ্ট করছি ভাই এই ঢাকায় আসার জন্য, এই এই ফেরির জন্য। একে তো আমাদের শরীয়তপুরের রাস্তা ভয়াবহ খারাপ, এখনো খারাপ। তারপরে হচ্ছে 100 কিলোমিটার রাস্তার জন্য 3 বার বাইক গাড়ি বদলাইতে হইতো। এ কি কষ্ট, সীমাহীন দুর্ভোগ ছিল। বাড়ি থেকে জেলা সদরে আসতাম একটা লোকাল বাসে কিংবা সিএনজিতে বা অটোতে, তারপরে সেই লোকাল বাস বা সিএনজি ছেড়ে দিয়ে ওখান থেকে আবার একটা লোকাল বাসে 60 টাকা 70 টাকা ভাড়া ছিল, সেটা দিয়ে আসতে হইতো আমাদের শরীয়তপুর সাইডের যে ঘাট ছিল মাঝির ঘাট, সেই ঘাটে আসতাম। তারপরে হচ্ছে ওই বাস থেকে নেমে আবার হচ্ছে লঞ্চ কিংবা সি বোর্ডে পার হয়ে নদীর এই পারে আসতাম। আসার পরে আবার একটা বাস ধরে যাত্রাবাড়ি কিংবা বাবুবাজার আসতাম। তারপরে সেখানে নেমে সেখান থেকে আবার ঢাকায় যেখানে থাকি বা যেই বাসায় ধানমন্ডিতে সেখানে আসতাম। এত কষ্ট করতাম আগে এই 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে শরীয়তপুর থেকে ঢাকা। জীবনটা অতিষ্ঠ হয়ে যেত, 5-5টা ঘন্টা লাগতো। একই একই কষ্ট, একই সীমাহীন দুর্ভোগ। একটার বেশি 2টা ব্যাগ নিতে তখন ভয় লাগতো যে এই ব্যাগ টানিয়ে এতগুলো গাড়ি বারবার চেঞ্জ করা, ওঠানো নামানো। আল্লাহর দরবারে লাখ লাখ কোটি শুক্রিয়া যে শরীয়তপুরের বাসী হিসেবে এই ব্রিজটা পাওয়া যায় আমার জন্য কত বেশি উপকার হয়েছে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। আজকে গাড়ির পিছনে, বাইকের পিছনে কিংবা হচ্ছে পিঠে একটা ব্যাগ ঝুলাইয়া বৃহস্পতিবার অফিস করে বাড়ি চলে যাই মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টায়, কোনো প্যারা নেই। আবার যদি ঢাকায় বাসেও আসতে হয় বা ঢাকা থেকে যেতে হয় 5টা 10টা ব্যাগও কোনো ব্যাপার না। আমাদের ওখান থেকেই বাস ছাড়ে, বাসে উঠে ব্যাগ ডালার মধ্যে বা বাসের এর মধ্যে ব্যাগ 4টা 5টা ব্যাগ ঢুকায় চলে আসা যায়। এ কি কষ্ট করতাম, আল্লাহ সেই কষ্ট নিরসন করছে এবং যারা বা যাদের প্রচেষ্টায় এই ব্রিজ হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাইতে চাই। যদিও আমার টাকাই করা হয়েছে, আমার ট্যাক্সের টাকা বা এই দেশের জনগণের ট্যাক্সের টাকাই করা হয়েছে, তারপরেও তারা একটা ভালো কাজ করছে। পুরো দক্ষিণবঙ্গের মানুষের জন্য এটা খুবই উপকারী একটা কাজ করছে। তাদেরকে এই কাজটার জন্য তারা বাহবা পায় এবং সেই বাহবা দিতে আমরা কার্পণ্য করব না। তো আলহামদুলিল্লাহ, বলতে বলতে ব্রিজ পাড়ি দিচ্ছি। ব্রিজের ভিউটা থেকে দেখছেন নদী, আকাশ কত সুন্দর দেখা যায়। প্রতিবারই যাই, প্রতিবারই মন চায় যে হচ্ছে এরকম একটা রেকর্ড করে নিয়ে আসি, কিন্তু সেম জিনিস ভালো লাগবে না, সেই জন্য আর হয়তো করা হয় না। আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে রাইড করতে করতে ব্রিজ ব্রিজ শেষ করে ফেলছি। ব্রিজ পার হয়ে এখন আমাদের জেলায় ঢুকে পড়তেছি। শরীয়তপুর জেলায় ঢোকার এই বাম দিকে চলে গেলেই শরীয়তপুর জেলা, আর ডান দিকে গেলে আপনার ফরিদপুর, ভাঙা, শিবচর, পাঁচচর, মাদারীপুর। ফরিদপুরের গাড়িগুলো সাধারণত এই ডান পাশের রাস্তা ব্যবহার করে ওরা ওই দিকে চলে যায়। শুধু শরীয়তপুরের মানুষ বা শরীয়তপুরে যে সমস্ত গাড়িগুলো ঢাকা থেকে আসে
তারা এই বাম দিকেই ঢুকে, এদিকে ঢুকেই শরীয়তপুরে যেতে হয়। সামনেই শেখ রাসেল সেনানিবাস, যেটা আমাদের শরীয়তপুরের জাজিরা থানার জাজিরার এই অঞ্চলে অবস্থিত। এখানে একটি ক্যান্টনমেন্ট স্কুলও স্থাপন করা হয়েছে, যে স্কুলটির মান খুবই ভালো। জেলার সর্বস্তরের ছেলেমেয়ে এখানে, মেধাবী ছেলেমেয়েরা এখানে এখন পড়তে আসে। তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে নিয়ে আসার জন্য, এটা খুবই ভালো। যদিও কখনোই ক্যান্টনমেন্টে ঢোকা হয়নি, আমি আশা করতেছি এবার বাড়ি থেকে আসার সময় ঢুকবো। যদি দেখি ঢুকলে ভিডিও করতে দেয় তাহলে এখান থেকে কিছু ভিডিও করব ইনশাল্লাহ। এই তো ক্যান্টনমেন্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর, ছোট একটা ক্যান্টনমেন্ট, বাট ভিতরের পরিবেশ খুবই সুন্দর এবং পরিপাটি। যদিও বাংলাদেশের যেখানেই ক্যান্টনমেন্ট আছে, বাংলাদেশ সেনাবাহিনী সব জায়গায় তারা খুব পরিপাটি রাখে এবং পরিপাটি করে রাখা তাদের জব রেসপন্সিবিলিটির একটি অংশ। এই তো এইখানে কয়েকটা বিট আছে, এই বিটগুলো এত খাড়া, খুব ভয় লাগে। যদি কেউ ভুলে বা না জানে একটু জোরে চালায়, পড়ে যাওয়ার আশঙ্কা আছে। প্রায় 4-5টা বিট আছে। এই বিটগুলো একটু সাবধানে চালাবেন, অবশ্যই দেখে। বিশেষ করে সন্ধ্যার পরে যারা আসেন, ভালো করে দেখে রাইড করবেন। এই সেই আমাদের বিখ্যাত শরীয়তপুরের সরু রাস্তা, যে রাস্তা দিয়া একটি বাস অতিক্রম করতে আরেকটি বাস খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে 90%। এত চওড়া রাস্তা বাংলাদেশে আর কোথাও আছে বলে আমার মনে হয় না, বা আমি জানিও না। আল্লাহর রহমতে মোটামুটি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকম সরু রাস্তা আমি কোথাও দেখিনি। একটি জেলার প্রধান রাস্তা এত সরু, এটা হইতে পারে না, এটা অসম্ভব। তারপরেও আমাদের গত সরকারের একজন এমপি বলে গেছেন শরীয়তপুরের নাকি চাওয়া পাওয়ার কিছুই নাই, যা পেয়েছি তাতেই নাকি শরীয়তপুর সিঙ্গাপুর হয়ে গেছে। কিন্তু আমি আসলে সিঙ্গাপুর তো যাই নাই, আমি কেমনে বলবো সিঙ্গাপুরের রাস্তা কি এমন কিনা। যাই হোক, এই হলো আমাদের শরীয়তপুরের রাস্তার অবস্থা। দেখেন, আমি সরকারের কাছে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমাদের জন্য একটু ভালো রাস্তা তৈরি করে দেন। সরকারের কাছে বা বাংলাদেশ যারা এই রাস্তাঘাট উন্নয়নের কাজে নিয়োজিত আছেন, যে দপ্তর আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের একটু দেখেন। একটা জেলার শহরের সাথে বা রাজধানীর সাথে প্রধান সংযোগ সড়ক বা প্রধান যোগাযোগের যে রাস্তা এরকম শুরু হইতে পারে না, এটা অসম্ভব। একটু দয়া করে আমাদের দিকে তাকান। দেখতে দেখতে এবং আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। কিছু দূরে এগুলি আমার বাড়ি, তো 1-2 মিনিট। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।